আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট বাংলা রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ এবং এর সাথে সম্পর্কিত তথ্য জানার চেষ্টা করব, যে তথ্যগুলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট ভর্তি পরীক্ষায় বাংলা অংশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে নাচার শব্দের না কোন ধরনের উপসর্গ। নাচার শব্দের না কোন ধরনের উপসর্গ? নাচার শব্দের না কোন ধরনের উপসর্গ? তাহলে এই টপিকটা কি? টপিকটা যদি আমরা বলতে যাই, উপসর্গ। উপসর্গ থেকে কিন্তু বিগত বছরগুলোতে উপসর্গ থেকে রাবিতে প্রশ্ন এসেছে। উপসর্গ থেকে প্রশ্ন এসেছে, দুই তিন ধরনের প্রশ্ন এসেছে। একটা বলতে পারে কি, কোনো একটা উপসর্গ দিয়ে বলবে যে কোন ভাষার উপসর্গ, কোন ভাষার উপসর্গ, এই টাইপ প্রশ্ন আসতে পারে। এছাড়া কোনো একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই টাইপের প্রশ্ন এসেছে। এর পাশাপাশি কোনো একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দে ব্যবহৃত এই উপসর্গটি কোন উপসর্গ। এই প্রশ্নগুলো রাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথমত কি করতে হবে, উপসর্গের ক্ষেত্রে সবগুলো উপসর্গ তো মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, এবং উপসর্গগুলো কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই জিনিসগুলো একবার রিভিশন দিয়ে যেতে হবে। তো নাচার শব্দের না কোন ধরনের উপসর্গ? না হচ্ছে কি ফার্সি উপসর্গ। না কোন ধরনের উপসর্গ? ফার্সি উপসর্গ। এখন চলো আমরা বেশ কিছু তথ্য দেখি। আমরা ফার্সি বেশ কিছু উপসর্গ দেখার চেষ্টা করব, তার অর্থটা আসলে কেমন হয় আর কোন কোন শব্দের ক্ষেত্রে এই অর্থটা প্রযোজ্য হয়, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখো, কার একটা ফার্সি উপসর্গ, যা বলতে মূলত কাজ বোঝায়। কোন কোন শব্দে কার উপসর্গটি কাজ অর্থে ব্যবহৃত হয় এখানে আমরা দেখার চেষ্টা করব। কি কি শব্দ আছে? কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি। দর, দর বলতে বোঝায় মধ্যস্থ বা অধীর। কি কি শব্দ ব্যবহৃত হতে পারে? দরপত্তনি, দরপাট্টা, দরদালান, দরখাস্ত। না, না বলতে নেতিবাচক বা অপূর্ণ অর্থ বোঝায়। কোন কোন শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? নাচার, নারাজ, নাখোশ, নালায়েক। নিম, নিম কোন কোন অর্থে ব্যবহৃত হতে পারে? অর্ধেক এবং প্রায়। কোন কোন শব্দের ক্ষেত্রে বসে আমরা একটু দেখি। নিমরাজি, নিমথুন, নিমমোল্লা। ফি, ফি বলতে কি বোঝায়? প্রতি। ফিরোজ, ফি হপ্তা, ফি বছর, ফি সন, ফি মাস। বদ, বদ কি? মন্দ। বদমেজাজ, বদরাগী, বদমাস, বদহজম, বদনাম, বদজাত, বদহাল, বদব্য। বে, নেতিবাচক বা নয় অর্থে। বেয়াদব, বেআক্কেল, বেকুসুর, বেকায়দা, বেহায়া, বেনজির। বেগতিক হবে, বেগতিক হবে, এটা হবে হচ্ছে বেগতিক, বেগতিক। বেতার, বেকার, বেশরম, বেতমিজ। বর, বাইরে বা মধ্যে। বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ। ব, সহিত। বমাল, বনাম, বকলম, বহাল। কম, স্বল্প। কমজোর, কমবস্ত, কম আক্কেল, কমপস্ত। আমরা তো উপসর্গগুলো মুখস্থ করব, এর পাশাপাশি কোন কোন অর্থে কোন কোন শব্দের ক্ষেত্রে বসেছে সে জিনিসগুলো আমাদের পড়তে হবে রাবির ক্ষেত্রে। অবশ্যই এই চারটা তোমরা মুখস্থ করবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নিপাতনের সিদ্ধ হয়েছে কোন শব্দটি? দেখো, কোন শব্দটি এখানে নিপাতনের সিদ্ধ হচ্ছে? যজ্ঞ, পরস্পর, কৃষ্টি, ক্ষুধা, পিপাসা। তোমাদেরকে সন্ধির ক্ষেত্রে কয়েকটা জিনিস বারবার মুখস্থ করতে বলা হয়েছে। একটা হচ্ছে নিপাতনের সিদ্ধ, আর একটা হচ্ছে কি বিশেষ নিয়মে সাধিত। বিশেষ নিয়মে সাধিত। দেখো, নিপাতনে সিদ্ধ মানে কি? এর কোনো আসলে নিয়ম নেই। নিপাতনে সিদ্ধ বলতে কি বোঝাচ্ছে? এর কোনো নিয়ম নেই। আর বিশেষ নিয়মে সাধিত কি? নিয়ম আছে, বাট ওই ক্ষেত্রে কি নিয়ম মানে না। নিয়ম আছে কিন্তু কি নিয়ম মানে না। তো নিপাতনে সিদ্ধের মধ্যে কোনটা আছে? নিপাতনে সিদ্ধ আছে কি? পরস্পর। কোনটা? পরস্পর। আমরা কয়েকটা শব্দ দেখি যেগুলো আসলে নিপাতনের সিদ্ধ সন্ধির ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হবে, যেমন কি মাতণ্ড, পৌড়, অন্যান্য, মনীষা, পরস্পর, বৃহস্পতিবার, গোষ্পদ, বনস্পতি, ষড়শ, তস্কর, আশ্চর্য, পতঞ্জলি, কুলটা, গবাক্ষ। চৌমোহনী কোন সমাস? চৌমোহনী কোন সমাস? দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায় তৎপুরুষ। চৌমোহনী, চার মোহনার সমাহার। চৌমোহনী কোন সমাস হচ্ছে? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। আমরা একটু দ্বিগু সমাস নিয়ে আলোচনা করি। দেখো, দ্বিগু সমাস কোন ক্ষেত্রে বসে বা কোন ক্ষেত্রে বোঝায়? সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্যপদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। এই সংখ্যাবাচক শব্দের কথাটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমাদের পূর্বপদে কিন্তু সংখ্যাবাচক একটা শব্দ থাকেই। তাহলে কি হয়? দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পত্রে বিশেষ্য হয় এবং প্রথমে কি হয়? সংখ্যাবাচক শব্দ থাকে। এছাড়া আরেকটা তথ্য মনে রাখতে হবে যে দ্বিগু সমাসে আমাদের কি হয়? পরপদ প্রধান হয়।
পরপদ প্রধান হয়। কোন পদ প্রধান হয়? পরপদ প্রধান হয়। দ্বিগু সমাসের বেশ কিছু উদাহরণ আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি, যে উদাহরণগুলো বিগত বছরে এসেছে। আমরা এক নজর একটু দেখি, গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আমরা দেখি। দেখো, তেপান্তর, তিন প্রান্তের সমাহার। ত্রিরত্ন, তিন রত্নের সমাহার। চতুর্দশপদী, চার পদের সমাহার। চতুষ্পদী, চার পদের সমাহার। চৌচির, চার চিরের সমাহার। ষড়ঋতু, ষড়ঋতুর সমাহার। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। অষ্টব্যঞ্জন, অষ্টব্যঞ্জনের সমাহার। দশচক্র, দশচক্রের সমাহার। চতুর্দশপদী, চতুর্দশ পদের সমাহার। দোতলা, দুই তলার সমাহার। তেমোহনা, তিন মোহনার সমাহার। ত্রিপদী, তিন পদের সমাহার। ত্রিভুবন, তিন ভুবনের সমাহার। চৌরাস্তা, চার রাস্তার সমাহার। পশুরি, পাঁচ শেরের সমাহার। পঞ্চনদ, পঞ্চ নদীর সমাহার বা নদের সমাহার, যেটাই বলো। সপ্তাহ, সপ্তাহের সমাহার। অষ্টধাতু কি? অষ্টধাতুর সমাহার। এই উদাহরণগুলো অবশ্যই আমাদেরকে দেখে যেতে হবে পরীক্ষার আগে। নিচের কোনটি চাপরাশি শব্দের সমার্থক নয়? পেয়াদা, আরদালি, পিয়ন, উকিল। এখানে চাপরাশি শব্দের সমার্থক শব্দ নয় বলেছে। আমরা প্রশ্নে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে সমার্থক শব্দ চেয়েছে নাকি নয় বলেছে। নয় হলে কি? নয় জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। চাপরাশি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উকিল। দেখো, উকিল কি? একটি আরবি ভাষার শব্দ। আর উকিল শব্দের সমার্থক কি? আইনজীবী। চাপরাশি শব্দের সমার্থক কি? পেয়াদা, বেহারা, কর্তাবহ, আরদালি, পিয়ন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য গ্রন্থের লেখককে? শওকত ওসমান, আনিসুজ্জামান, মনিরুজ্জামান, আহমদ শরীফ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কবি ও লেখক পরিস্থিতি থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো দেখা যায় এই কবি ও লেখক পরিস্থিতিগুলো তোমাদের টেক্সট বইয়ের যে গল্প কবিতাগুলো সিলেবাসভুক্ত আছে, এর বাইরেও বেশ কিছু গল্প কবিতা আছে। এই গল্প কবিতাগুলোর কবি পরিস্থিতি একটু তোমাদেরকে পড়ে যেতে হবে। এই কবি পরিস্থিতির ক্ষেত্রে তাদের বিখ্যাত কোনো লেখা থাকলে সেই লেখাগুলো থেকে প্রশ্ন আসে। এর পাশাপাশি টেক্সট বইয়ের সিলেবাসভুক্ত যে গল্প কবিতার বাইরে যে গল্পগুলো বা কবিতাগুলো আছে, এগুলো শব্দার্থ অংশ অবশ্যই পড়তে হবে। তো মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য গ্রন্থের লেখক হচ্ছে আনিসুজ্জামান। আনিসুজ্জামান, দেখো আনিসুজ্জামানের বেশ কিছু সাহিত্যকর্ম সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি। তিনি কি লিখেছেন? মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, 18 শতকের চিঠি, পুরনো বাংলা গদ্য, চেনা মানুষের মুখ, আমার 71, কাল নিরবধি, বিপুলা পৃথিবী। তিনি বিদ্বান অথচ সৎ নয়। এখানে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে? তিনি বিদ্বান কি? অথচ সৎ নয়। এখানে এই অথচ কোন ধরনের অব্যয়? অথচ কি সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয়, নাকি অনন্যই অব্যয়? এখানে অথচ কি? সংকোচক অব্যয়। কি অব্যয়? সংকোচক অব্যয়। আমরা একটু দেখি এখন। দেখো, সংকোচক অব্যয়, যেসব অব্যয় অর্থের সংকোচন সাধন করে তাকে কি বলা হয়? সংকোচক অব্যয় বলে। বেশ কিছু উদাহরণ আমরা দেখি। দেখো, তার এত অর্থ, অথচ তিনি কি? সৎ কাজে 1 পয়সাও দেন না। অনেক বোঝানো হলো, তবু সে তার মত বদলালো না। অঙ্কিতা সব বুঝলো কিন্তু মুখ ফুটে বলতে পারলো না। এই যে কিন্তু, অথচ, তবু, তথাপি, এগুলো কি? সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় থেকে রাবিতে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে। সংকোচক অব্যয় তাহলে কোনগুলো? আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। কিন্তু, অথচ, তবুও, তথাপি, এগুলো কি? সংকোচক অব্যয়। কিন্তু, অথচ, তবুও, তথাপি। এখন আমরা যাব বিয়োজক অব্যয়ের ক্ষেত্রে। যে অব্যয় দুটি বিকল্পের মধ্যে একটিকে প্রতিষ্ঠা করে এবং অপরটিকে খারিজ করে তাকে কি বলা হয়? বিয়োজক বা বৈকল্পিক অব্যয় বলে। যেমন, এ জীবনটা ভালো কিংবা মন্দ, যা হোক এমন একটা কিছু। তুমি ঘুমাবে না যাবে, তুমি ঘুমাবে না যাবে, অর্থাৎ অথবা, বা, কিংবা, না ইত্যাদি, এগুলো কি? বিয়োজক অব্যয়। দুইটা জিনিস দেখলাম আমরা, সংকোচক দেখলাম, বিয়োজক দেখলাম। পরবর্তীটা আসি। এখন আমরা দেখব হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কি করতেছে? যে অব্যয় দুটি পদ বা দুটি খণ্ড বাক্যকে যুক্ত করে তাকে সংযোজক অব্যয় বলে। উদাহরণ কি? মেঘ ও রৌদ্রের লুকোচুরি খেলাই, ওটাকে কি বলা হয়? সংযোজক অব্যয়। ওকে কি বলা হয়? সংযোজক অব্যয়। 2 আর 2 এ 4 হয়, এই আরটা কি হচ্ছে? সংযোজক অব্যয়। সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং কি হলো? সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল। এই যে এবং, ও, আর, তথা, হলো, এগুলো কি? এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। পরবর্তীটা দেখি আমরা, সাপেক্ষ বা নিত্য সম্বন্ধী অব্যয়। নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ অব্যয়, এই অনেক সময় পরীক্ষায় কিন্তু সাপেক্ষের জায়গায় নিত্য সম্বন্ধী দেওয়া থাকে। আগে একবার প্রশ্ন এসেছে যেখানে সাপেক্ষ দেওয়া ছিল না। এগুলো আমাদের দেখে রাখতে হবে সব সময়। যেসব অব্যয় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একটি ভিন্ন অপরটি কি ব্যবহৃত হয় না, এবং যাদের মধ্যে কি নিত্য সম্বন্ধ থাকে, তাদেরকে কি বলা হয়? নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ অব্যয় বলে। যেমন, তুমি যদি বুনো ওল, আমি তবে বাঘাতে তুল। এই যদি, তবে, যদি, তবে, এগুলো আমার কি হচ্ছে? সাপেক্ষ বা নিত্য সম্বন্ধী অব্যয়। আপনি যদি বলেন তবে সেখানে যাব, এই যদি, তবে, এই যে যদি, তবে, এটা কি হচ্ছে? নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ।
হয় জয় নয় পরাজয়, হয় নয়, হয় নয়। যেমন প্রভু তেমনি তার ভৃত্য, যেমন তেমন। তাজমহল এত সুন্দর যে পৃথিবীর নানা দেশ থেকে নানা লোক দেখতে আসে। যে যদি ডট ডট তবে যত তত বরং তবু এত ডট ডট যে যেই সেই যখন তখন, এগুলো কি? এগুলো হচ্ছে সাপেক্ষ বা নৃত্য সম্বন্ধীয় অব্যয়। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নিচের কোনটি ভাববাচক বিশেষ্য? সৌরভ, চিনি, জনতা, ভোজন। এখানে ভাববাচক বিশেষ্য কোনটা? ভোজন হচ্ছে কি ভাববাচক বিশেষ্য, খাওয়ার ভাব, ভাববাচক বিশেষ্য। এখন আমরা বিশেষ্যের প্রকারভেদগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো, প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি নাম বিশেষ্য। নাম বিশেষ্য কোনগুলো? ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে কি বলা হয়? নাম বিশেষ্য বলা হয়। নাম বিশেষ্যের বিভিন্ন প্রকারভেদ কিন্তু নতুন বইয়ে দেওয়া আছে। নতুন নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে ব্যক্তি নামের ভিতরে বলা আছে যে কোনো ব্যক্তির নাম হাবিব, সজল, লতা, শম্পা, যে কোনো ব্যক্তি বস্তু, যে কোনো নামটাই। পরে স্থানের নাম ঢাকা, বাংলাদেশ, হিমালয়। কাল নাম সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান। অর্থাৎ কাল নাম বলতে বেসিক্যালি মাসের নামকে ইঙ্গিত করা হয়েছে বা দিনের নামকে। সৃষ্টি নাম গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজয় বাংলা, যেটা মানুষ সৃষ্টি করেছে, তার কোনো সাহিত্যকর্ম বা কোনো প্রবন্ধ গ্রন্থ, কোনো পত্রিকা, এই টাইপের জিনিসগুলো। জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত। তাহলে জাতি বিশেষ্যের অপর নাম কি? সাধারণ বিশেষ্য। এই তথ্যটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন তখন মানুষের মধ্যে আমি এক একটা ব্যক্তির আলাদা করে নাম ধরে বলতেছিলাম, যে রহিম, করিম আলাদাভাবে বলতেছিলাম নাম বিশেষ্যের ক্ষেত্রে। কিন্তু আমি যখন জাতি বিশেষ্য, তখন রহিম, করিম না বলে কি তাদেরকে একটা জাতির মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। কোন জাতি? মানুষ জাতির মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। এই যে গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর। এই নদী বিভিন্ন নদী হইতে পারে, পদ্মা, যমুনা, মেঘনা, কিন্তু সেটা না বলে কি আমি শুধু নদী বলা মানে কি এটা জাতির মধ্যে তাদেরকে ইনক্লুড করা। বস্তু বিশেষ্য কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে, যেমন ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি। সমষ্টি বিশেষ্য এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল। দেখো, মিছিল কি একজনকে দিয়ে হয়? জনতা কি একজন থাকলে কি কোনো জনতা বলে? বাহিনী কি একজনকে দিয়ে হয়? হয় না। গুণ বিশেষ্য গুণগত অবস্থা বা ধারণার নামকে গুণ বিশেষ্য বলে, যেমন সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি। এগুলো কি গুণ বিশেষ্য। লাস্টে যেটা আছে ক্রিয়া বিশেষ্য। এই ক্রিয়া বিশেষ্য আর ভাব বিশেষ্য একই জিনিস। দেখো, যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। ক্রিয়া বিশেষ্যটাই কি? ভাব বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। এই যে ভাববাচক বিশেষ্য, যেমন পঠন, ভজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি। পরবর্তী প্রশ্নে যাই আমরা। তাহারেই পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1930, 34, 35, 36। 1935-এ। কত হতে? 1935-এ। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। মাসিক মোহাম্মদী পত্রিকা। একে কি বলা হয়? সংলাপধর্মী রচনা। কি বলা হয়? সংলাপধর্মী রচনা। এখানে কি হয়েছে? প্রকৃতি আর মানব মনের সম্পর্ক প্রকাশিত হয়েছে। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে। এখানে কি ছিল? নাটকীয়তা বিদ্যমান ছিল। এই কবিতায় কি ছিল? নাটকীয়তা। কবির কে মারা গেছিল? স্বামী। নাম কি ছিল? নেহাল। নাম কি ছিল? নেহাল। কত সালে প্রকাশিত হলো এটা? 1935-এ। পরবর্তী প্রশ্নে যায়। যা উদিত হয়নি। এক কথায় প্রকাশ থেকে রাবিতে প্রশ্ন আসে। এক কথায় প্রকাশ। তোমাদের যে বিগত বছরের প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছে, বিগত বছরের প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। রাবিতে বেশ কিছু প্রশ্ন রিপিটও আসে মাঝে মাঝে। যা উদিত হয়নি। অনুদিত। অনুদিত। অনুদিত বানানে কি হবে? অনুদিত বানানে রস্য হবে। কি হবে? অনুদিত। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চতুর, চতুরতা, চৈতন্য, চতুরালী। চাতুর্য শব্দের বিশেষণ চেয়েছে। বিশেষণ কি? চতুর। বিশেষণ কি হবে? চতুর। পার্শ্বিক বর্ণ কোনটিকে বলা হয়? ইঙ, দন্তন্য, র, ল। পার্শ্বিক বর্ণ কোনটা? ল। পার্শ্বিক বর্ণ কোনটা? ল। এখন আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে একটু জানবো। পার্শ্বিক বর্ণ, কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন, এই তিনটার সংজ্ঞা আমাদের একটু জানতে হবে, কারণ সংজ্ঞা দিয়েও প্রশ্ন আসতে দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমরা প্রথমে দেখি পার্শ্বিক ব্যঞ্জন সম্পর্কে আমরা একটু দেখি। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূলে স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে
পার্শ্বিক ব্যঞ্জন বলে। পার্শ্বিক ব্যঞ্জন কোনটা? ল। ল হচ্ছে কি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। এবার আমরা কি দেখব? কম্পিত ব্যঞ্জন। দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে কি বলা হয়? কম্পিত ব্যঞ্জন বলা হয়। কম্পিত ব্যঞ্জন কোনটা? র হচ্ছে কি কম্পিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। দুইটা জিনিস দেখলাম আমরা, ল হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আর র হচ্ছে কি কম্পন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। এবার আমরা কোনটা দেখব? তাড়িত ব্যঞ্জন। দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায় তাকে কি বলা হয়? তাড়িত ব্যঞ্জন বলে। তাড়িত ব্যঞ্জনের মধ্যে কি ঢয় শূন্য র, ঢয় শূন্য র যেটাই বলো এই দুইটা আছে। তাহলে আমরা এই তিনটা জিনিস আমরা অবশ্যই ভালো করে দেখব। রাবির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন, এই চারটাও গুরুত্বপূর্ণ। এই চারটাও আমাদের একটু ভালো করে পড়তে হবে। দেখো, দন্ত ব্যঞ্জনের মধ্যে কোনগুলো আছে? ত, থ, দ, ধ, দন্ত ব্যঞ্জন। এবার যেটা দেখবে সেটা হচ্ছে কি দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তমূলীয় ব্যঞ্জনের মধ্যে কিন্তু দন্তান্ন, র, ল, দন্তস্ব, দন্তস্ব কিন্তু দন্তমূলীয় ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জনের মধ্যে কি আছে? দেখো, ট, ঠ, ড, ঢ, ঢয় শূন্য র, ঢয় শূন্য র আছে। তালব্য ব্যঞ্জন, চ, ছ, বর্গীয় জ, ঝ আর তালব্য স। তালব্য স কি? তালব্য ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জনের মধ্যে কি কি আছে? ক, খ, গ, ঘ, ম। কণ্ঠ নালীয় ব্যঞ্জন, হ হচ্ছে কি কণ্ঠ নালীয় ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন কি? ম, দন্তন্য, উম, এগুলো কি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। আর উষ্ম ব্যঞ্জনের মধ্যে কি আছে? দন্তস্ব, তালব্যস্ব হয়, এগুলো উষ্ম ধ্বনির উদাহরণ। এবার পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোন বর্ণ দিয়ে এটা যদি আমি উচ্চারণ করি তাহলে উত্তর হয়ে গেল কি? মূর্ধন্য মধ্যাহ্ন গঠিত হয়েছে। কোন বর্ণ দিয়ে? মূর্ধন্য যোগ ইঙ, মূর্ধন্য যোগ দন্তান্ন, ইঙ যোগ মূর্ধন্য স, মূর্ধন্য স যোগ মূর্ধন্য। এখানে কি হয়েছে? মূর্ধন্য যোগ মূর্ধন্য, মূর্ধন্য স যোগ মূর্ধন্য। দেখো, একটু আমরা যুক্তবর্ণ নিয়ে দেখি। যুক্তবর্ণ থেকেও রাবিতে প্রশ্ন আসে। যুক্তবর্ণ দেখো, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্তবর্ণকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কি স্বচ্ছ আর একটা অস্বচ্ছ। যেটা খুব সহজেই বুঝতে পারা যায় সেটাকে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বলা হয়, আর যেটা বুঝতে আমাদের একটু কষ্ট হয় সেটাকে কি বলা হয়? অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন, অস্বচ্ছ। দেখুন স্বচ্ছগুলো আমরা একটু দেখি। এই কয়, টয়, বর্গ, জয়, জয়, স্বচ্ছ থেকে, স্বচ্ছ ব্যঞ্জন বর্ণ বা যুক্তবর্ণ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না, আমাদের আসে কি অস্বচ্ছ যেগুলো, আমাদের একটু দেখতে হবে। এই যে এটা কি? কয়, তয়, ক্ষীয়, ক যোগ মূর্ধন্য স, এই যে ক যোগ মূর্ধন্য স যোগ ম, ক যোগ দন্ত স, গয় যোগ রস্যু, গ যোগ ধ, বর্গীয় জ যোগ ইঙে, ইঙে যোগ চ, ইঙে যোগ বর্গীয় জ, ট, ট যোগ ট, তয়, তয়, দয়, ধয়, দন্ত নয়, ধয়, বয়, ধয়, মূর্ধন্য স নয়, হয় রস্যু, হয় রি, হয় নয়, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। হয় ময়, এই জিনিসগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে রাবিতে, রাবিতে এগুলোতে প্রশ্ন আসতে পারে। দেখো, কথায় যা বর্ণনা করা যায় না তাকে কি বলা হয়? অকর্থ, অবর্ণনীয়, অনির্বচনীয়, অনুচার্য। দেখো, বর্ণনা করা যায় না তাহলে কি? অনির্বচনীয়, অনির্বচনীয়। তৎসম শব্দের নিম্নের তিনটি বর্ণের পূর্বে যুক্ত দন্তান্ন সবসময় মূর্ধন্য হয়। কোনটি? প্রশ্নটি এসেছে কোথা থেকে? নত্যবিধানের নিয়ম থেকে এসেছে। তো কোন তিনটা? ঠ, ফ, ত, নাকি ট, ঠ, ড, নাকি প, ট, দন্ত স, নাকি মূর্ধন্য ট, মূর্ধন্য স দন্তান্ন? কি হবে? ট, ঠ, ড, ট, ঠ, ড। এখন আমরা একটু নত্যবিধানের কিছু নিয়ম একবার একটু দেখি যেগুলো দরকার আমাদের জানা। দেখো, রি, র, মূর্ধন্য স, এরপরে কি হয়? মূর্ধন্য হয়। যেমন ঘৃণা, ঋণ, তৃণ, এখানে রির পরে কি হয়েছে? মূর্ধন্য। রিকারের পরে মূর্ধন্য হয়েছে, রিকারের পরে রির পরে মূর্ধন্য হয়েছে। পরেরটা দেখো, একই শব্দের মধ্যে রি, র, মূর্ধন্য স বর্ণের পরে ক বর্গ এবং প বর্গ, এর পাশাপাশি অন্তস্থ যা ব, হ অথবা অনুস্বার থাকলে তারপরে কি হয়? মূর্ধন্য হয়। যেমন এই যে কি হয়েছে? হ আছে, হ থাকলে কি হবে? রেফের পরে যখন আমার হ আছে, রেফের পরে হ আছে, তাহলে কি হবে? আমার এখানে মূর্ধন্য হবে। এখানে দেখো র আছে, র এর পরে কি আছে? হ আছে, হ আছে মানে কি? মূর্ধন্য হবে। কি হবে? মূর্ধন্য। এই যে ট বর্গের, যেটা আমরা মাত্র দেখলাম, ট, ঠ, ড, ঢ, এরপরে কি? যুক্ত বর্ণে মূর্ধন্য হয়। যেমন ঘণ্টা, লণ্ঠন, কণ্ঠ, দণ্ড, প্রচণ্ড। প্র, পরা, নির, পরি, এরপরে কি হয়? মূর্ধন্য। যেমন কি? প্রণাম, পরিণাম, নির্ণয় ইত্যাদি। পরবর্তী প্রশ্নে যাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। এখানে কি বলেছে? এই উঠিয়া, এই উঠিয়াটা কোন পদ? এটা কি অসমাপ্ত ক্রিয়া, যৌগিক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, নাকি দ্বিকর্ম ক্রিয়া? দেখো, আমি যদি বলি সকালে উঠিয়া, শুধু উঠিয়া, তো উঠিয়া কি? এটা দ্বারা কি আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে? হচ্ছে না। ভাব প্রকাশের দিক থেকে যে ক্রিয়ার শ্রেণী বিভাগ আছে সেখানে কিন্তু কি আছে? সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা। সমাপিকা দিয়ে কি হয়? মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। আর অসমাপিকা দিয়ে কি হয়? আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না।
তো এই উঠিয়া বললে কি মনের ভাব প্রকাশিত হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা কি হবে? এটা অসমাপিকা ক্রিয়া হবে। অসমাপিকা ক্রিয়া। আমরা একটু ক্রিয়ার প্রকারভেদগুলো দেখি। দেখো, প্রথমত ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দিয়ে কি ভাব সম্পূর্ণ হয় তাকে কি বলা হয়? সমাপিকা ক্রিয়া। যেমন কি ভালো করে পড়াশোনা করবে, মনের ভাব প্রকাশিত হয়েছে। আর অসমাপিকা কি, যে ক্রিয়া দিয়ে মনের ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া। যেমন ভালো করে পড়াশোনা করলে, করলে কি মনের ভাব সম্পূর্ণ হচ্ছে? হয় নাই। যখন আমি করবে বলেছি মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়েছে, আর যখন আমি বলছি করলে, করলে কি হয়? আমার জানার আগ্রহ থাকছে, মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে না। দেখো, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। কর্মের উপস্থিতির ভিত্তিতে অকর্মক ক্রিয়া প্রথমত আমরা দেখবো। অকর্মক ক্রিয়া কি, নাম শুনেই কিন্তু বোঝা যায়। অকর্মক মানে কি? অকর্মক মানে কি? ওই বাক্যে কি থাকবে না? কর্ম থাকবে না। দেখো, বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে কি বলা হয়? অকর্মক ক্রিয়া বলে। যেমন কি সে ঘুমায়, এখানে কি নেই? কোনো কর্ম নেই। কর্তা আছে, ক্রিয়া আছে, এখানে কি নেই? কোনো কর্ম নেই। দুই নম্বরে কি দেখবো? সকর্মক ক্রিয়া। বাক্যের ক্রিয়ার মধ্যে কি কর্ম থাকলে তাকে কি বলা হয়? সকর্মক ক্রিয়া। যেমন সে বই পড়ছে, এই যে পড়ছে ক্রিয়া, সে গেল, কর্তা গেল, তাহলে কি পড়ছে? বই পড়ছে। এই বাক্যে পড়ছে হলো কি? সকর্মক ক্রিয়া, আর বই হচ্ছে কি? ক্রিয়ার কর্ম, দ্বিকর্মক ক্রিয়া। দেখো, বাক্যের মধ্যে ক্রিয়ার দুইটি কর্ম থাকলে, প্রথমত দেখেছিলাম কর্ম নেই অকর্মক, কর্ম আছে সকর্মক, আর দ্বিকর্মক মানে কি? দুইটা কর্ম আছে। দেখো, শিক্ষক ছাত্রকে বই দিলেন, এই বাক্যে দিলেন একটি দ্বিকর্মক ক্রিয়া। কি দিলেন? দেখো, প্রথমত যেটা দিলেন সেটা কি? বই। আর কাকে দিলেন? সেটা দিলেন হচ্ছে কাকে? ছাত্রকে। তো মনে রাখবা যে দ্বিকর্মক ক্রিয়ার ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখবা ব্যক্তিবাচক যেটা থাকবে, ব্যক্তিবাচক যে কর্মটা থাকবে ব্যক্তিবাচক, সে হচ্ছে গৌণ। ব্যক্তিবাচক হচ্ছে গৌণ কর্ম, গৌণ কর্ম। আর যেটা থাকবে বস্তুবাচক, যেটা থাকবে বস্তুবাচক, সেটা হচ্ছে মুখ্য কর্ম। সেটা কি? মুখ্য কর্ম। পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোন দুটি যৌগিক শব্দ হস্তি, বাসি, গায়ক, বাবুয়ানা, রাজপুত, সহযাত্রা, ঢাকা, গোলাম? এখানে যৌগিক শব্দ কোনটা? যৌগিক শব্দ হচ্ছে গায়ক আর বাবুয়ানা। এখন আমরা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে একটু কথা বলি। দেখো, যৌগিক শব্দ রূঢ়ি শব্দ আর যোগরূঢ় শব্দ, এখান থেকে প্রশ্ন আসে, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, যৌগিক শব্দ কি? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, অর্থাৎ শব্দের উৎপত্তি হয়েছে, অর্থাৎ শব্দের প্রকৃতি যেটা, যার তার অর্থ যা বর্তমানে ব্যবহৃত হচ্ছে, যে অর্থে, দুইটারই অর্থ যদি সিমিলার থাকে তখন সেটা কি হবে? যৌগিক শব্দ হবে। দেখো, কর্তব্য শব্দের মূল কি জানো? ক্রি। এই ক্রি মানে কি? ক্রি মানে কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু করা। তো আমি যদি কর্তব্য বলি, কর্তব্য বলতে কি বোঝায়? যা করা উচিত। তো করা তাহলে তো এখানে আছে, তাহলে উৎপত্তিগত বা তার ব্যুৎপত্তিতে যে বিষয়টা ছিল করা, সেটা কিন্তু ব্যবহারিক অর্থের ক্ষেত্রেও একই আছে। দেখো, গোলাপি, গোলাপ শব্দের মূল কি? গোলাপি শব্দের মূল কি? গোলাপ যোগ ই, গোলাপি। তো গোলাপি কি? গোলাপের মতো রং। শব্দের মূল ছিল কি? গোলাপ। তাহলে গোলাপের মতো রং বললেও তো সেই কি? গোলাপটা থাকতেছে। ঠিক তেমনি গায়ক, চালক, বৃত্তিহীন, মধুর, সবগুলোই কি আমার যৌগিক শব্দ, যৌগিক শব্দ। এবার রূঢ়ি শব্দের ক্ষেত্রে কি? যৌগিক শব্দে ছিল উৎপত্তিগত আর ব্যুৎপত্তিগত সিমিলার থাকবে। আর এখানে কি হচ্ছে? এখানে সিমিলার থাকতেছে না, এখানে উৎপত্তিগত যেটা অর্থ যেটা ছিল সেটা কি ব্যবহারিকের ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে। যেমন দেখো, গবেষণা, এই শব্দের মূলটা কি? গো। এই শব্দের মূল প্রকৃতি হচ্ছে কি? গো। গো অর্থ কি? গরু। গো অর্থ কি? গরু। তো গবেষণার সাথে কি গরু কোনোভাবে রিলেটেড? গবেষণা বলতে আমরা বর্তমানে কি অর্থে ব্যবহার করি? অধ্যয়ন বা পর্যালোচনা, এই অর্থে ব্যবহার করি, কিন্তু এর মূল তো ছিল গরু। তাহলে ব্যবহারিক অর্থের সাথে আমার যে উৎপত্তিগত অর্থ ছিল এটা কোনোভাবেই মিল নাই। দেখো, বাঁশি, বাঁশি শব্দের মূল কি? বাঁশ। এখন বাঁশির সাথে কি বাঁশের কোনো সম্পর্ক আছে? বাঁশি বলতে আমরা কি বুঝি? একটা বাদ্যযন্ত্র বুঝি, বাট তার মূল তো ছিল বাঁশ, কিন্তু উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থ কোনো মিল নাই। হস্তি, হস্তি এর মূল কি? হস্ত। হস্ত অর্থ কি? হাত। তো হস্তি বলতে আমরা কি বুঝি? হাতি। হাতির সাথে কি হাতের কোনো মিল আছে? কোনো মিল নাই। তাহলে এটা কি হচ্ছে? রূঢ়ি শব্দ। এই যে মাংস, মাংস শব্দের মূল অর্থ কি? মা। এই যে মা, মাংস। এখন মাংসের সাথে মায়ের কোনো মিল আছে? কোনো মিল নাই। গবাক্ষ, গো যোগ অক্ষ, মানে গরুর চোখ যদি আমরা চিন্তা করি, তো গবাক্ষ বলতে তো জানালা বোঝায়। তাহলে কি হচ্ছে? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। এবার আমরা দেখব যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমানের পদগুলোর অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ গ্রহণ করে, অর্থাৎ এগুলোর কি একাধিক অর্থ থাকবে, বাট আমি একটা অর্থ গ্রহণ করব। যেমন মহাযাত্রা। দেখো, মহাযাত্রা কি হয়? তুমি মনে করো কারো বিয়েতে যাচ্ছ, অনেক বাড়ির মানুষজন সবাই একসাথে যাচ্ছ, এটা তো একটা মহাযাত্রা। কারো গায়ে হলুদের অনুষ্ঠান যাচ্ছ একসাথে, এটাও তো একটা মহাযাত্রা।
ঠিক না? পাশাপাশি মনে করো কারোর যে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছ, সবাই একসাথে পারে, এটা তো একটা মহাযাত্রা। বাট মহাযাত্রা বলতে অনেক অর্থ থাকলেও আমরা অনেকগুলো নিব না, একটাই নিচ্ছি স্পেসিফিক অর্থ, সেটা কি মৃত্যু অর্থে ব্যবহার করতেছি। এইগুলোই কি যকৃত শব্দ, যে অনেক অর্থ আছে বাট আমি নিব না, আমি স্পেসিফিক একটা অর্থকেই নিব। দেখো জলধি, জল ধারণ করে এমন, জল তো অনেক কিছু ধারণ করতে পারে, গ্লাস জল ধারণ করতে পারে, পুকুর জল ধারণ করতে পারে, ডোবা জল ধারণ করতে পারে, মগ জল ধারণ করতে পারে, বাট জলধি বলতেই কোনো অর্থই আমি নিব না, কি নিচ্ছি? সমুদ্র। পরবর্তী দেখো এই যে অচল, যা চলে না, যে কোনো জড় বস্তুই তো অচল, তো আমি অচল বলতে তো যেমন যে কোনো জড় বস্তুকে নিচ্ছি না, আমি কি নিচ্ছি? পর্বত। এই যে স্পেসিফিক অন্য একটা নির্দিষ্ট অর্থকে গ্রহণ করা, এটাই কি যকৃত শব্দ। ঠিক কবিগুরু, প্রত্যেকটা কবিরই কি আলাদা আলাদা গুরু আছেন, কিন্তু কবিগুরু বলতে স্পেসিফিক কি রবীন্দ্রনাথকেই বোঝাচ্ছে, আর কোনো কবিকে ইঙ্গিত করছে না। উদ্ভিদ, মাটি ভেদ করে উঠে যা, মাটি ভেদ করে তো অনেক কিছুই উঠতে পারে, শুধু যে বৃক্ষ ওঠে বিষয়টা তো এমন না, বাট উদ্ভিদ বলতে কি আমি বৃক্ষকেই বোঝাচ্ছি। দেখো মোমেন্টাস শব্দের অর্থ কি? পারিভাষিক শব্দ থেকে আমাদের প্রশ্ন আসবে, পারিভাষিক শব্দ থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে আমাদের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। পারিভাষিক গুরুত্বপূর্ণ। মোমেন্টাস শব্দের অর্থ কি? গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। ছেলেটি চালাক, এই বাক্যে চালাক কোন জাতীয় বিশেষণ? অবস্থাবাচক, উপাদানবাচক, ভাববাচক, গুণবাচক। চালাক, চালাকটা কি? একটা ভাববাচক, ওই গুণবাচক। চালাক কি? গুণবাচক, গুণবাচক বিশেষণ। এখন আমরা একটু দেখি গুণবাচক বিশেষণ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো বর্ণবাচক কি? যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, রং যখন নির্দেশ করা হয় তাকে কি বলা হয়? বর্ণবাচক বিশেষণ। যেমন নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা, এখানে কি নীল, সবুজ, লাল, এগুলো কি বর্ণবাচক বিশেষণ। পরে যেটা দেখবো আমরা গুণবাচক, যেটা আমরা মাত্র দেখলাম। গুণবাচক কি? যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, কি বোঝায়? গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে কি বলা হয়? গুণবাচক বিশেষণ বলে। যেমন কি? যেমন চালাক ছেলে, ঠান্ডা পানি, এখানে চালাক ও ঠান্ডা কি? গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, দেখো যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে কি বলা হয়? অবস্থাবাচক বিশেষণ। যেমন কি চলন্ত ট্রেন, তরল পদার্থ, এখানে চলন্ত আর তরল কি? এটা অবস্থাবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ, দেখো যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে কি বলা হয়? ক্রমবাচক বিশেষণ বলে। যেমন কি 1 টাকা 8 দিন, এখানে 1 ও 8 কি? ক্রমবাচক বিশেষণ। এবার আমরা দেখব পূরণবাচক বিশেষণ। দেখো যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায়। কারণ পূরণ সংখ্যা কি? পূরণ সংখ্যা বলতে যে স্কুলে আমাদের রোল দিত না, যে প্রথম দ্বিতীয় তৃতীয় যে হইতো সবাই, এটাই, এগুলোই কি? পূরণবাচক। এই যে 34তম, তৃতীয়, 34, এগুলো কি? পূরণবাচক বিশেষণ। পরিমাণ, যে বিশেষণ দিয়ে কোনো কিছুর পরিমাণ বা আয়তন বোঝায়। একটা জিনিস মনে রাখতে হবে, শুধু পরিমাণ না, পাশাপাশি আয়তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল এই পরিমাণবাচক বিশেষণ নিয়ে। কোনো জমির আয়তন বোঝাইলেও কি হবে? সেটা পরিমাণবাচক বিশেষণ হবে। যেমন কি দেখো আধা কেজি চাল, অনেক লোক, এখানে আধা কেজি, অনেক পরিমাণ, এগুলো কি? পরিমাণবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, যে বিশেষণ উপাদান নির্দেশ করে, উপাদান, তাকে কি বলা হয়? উপাদানবাচক বিশেষণ। কারণ বেলে মাটি, পাথুরে মূর্তি, এখানে বেলে আর পাথুরে, এই দুইটা কি? উপাদানবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন কেমন গান, কতক্ষণ সময়, এখানে কেমন আর কতক্ষণ, এগুলো কি? প্রশ্নবাচক বিশেষণ। নির্দিষ্টতাবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন এই দিনে, সেই সময়, এই সেই, এগুলো কি? নির্দিষ্টতাবাচক বিশেষণ। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ নয়? সোনার তরী, বলাকা, শেষের কবিতা, গীতাঞ্জলি। শেষের কবিতা কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে। দেখো শেষের কবিতা নামের সাথে কবিতা যুক্ত আছে, বাট নামের সাথে যুক্ত থাকলেও কি? কবিতা যুক্ত থাকলেও কি? এটা একটি কি? উপন্যাস, এটি একটি উপন্যাস। তাহলে এখানে বলেছে কাব্যগ্রন্থ নয়, তাহলে কাব্যগ্রন্থ নয় কোনটা? শেষের কবিতা। এখন আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের টেক্সট বইয়ে যতটুকু আলাপ আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পের রচয়িতা। তাহলে কি ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পের রচয়িতা এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে কি হয়েছে? বাংলা ছোটগল্পের উদ্ভব হয়েছে, বিকাশ হয়েছে, সমৃদ্ধি ঘটেছে। তার ছোটগল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিকারিনী গল্প রচনার মাধ্যমে তার লেখক হিসাবে আত্মপ্রকাশ ঘটে। এই ভিকারিনী বানানটা খেয়াল করো, পরীক্ষায় প্রশ্ন আসলে দেখা যাচ্ছে যে বানানে 2-3 রকম বানান দিয়ে থাকতে পারে, তো বানানটা আমাদের খেয়াল করতে হবে। ভিকারিনী বানানে ভয় রশ্মি, তারপরে আবার রয়ের সাথে কি আছে? রশ্মি, আর দন্তনার সাথে কিন্তু দীর্ঘি আছে, বানানটা অবশ্যই খেয়াল করতে হবে। এরপর তিনি কি করেছেন? 64 বছরে অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত হয়েছে তার কি?
45টি ছোট গল্প। কয়টি ছোট গল্প? 45টি। এই সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থে তার আরও কি গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পটির নাম কি? মুসলমানের গল্প। এই মুসলমানের গল্পের নামের বানানটা খেয়াল করে, এটা কিন্তু দীর্ঘই আছে, এটা পরীক্ষা অনুষ্ঠানে কিন্তু রশ্মি থাকতে পারে, রশ্মি কিন্তু হবে না। পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালেই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে যে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কখন কখন ছিল? যখন উনি কুষ্টিয়া শিলাইদহে বসবাস করছিলেন তখন। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে আছে কি? চোখের পালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের কি শ্রেষ্ঠ নিদর্শন। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত নাটকগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কি? রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। সংস্কার কোন সন্ধির অন্তর্গত? বিশেষ নিয়মে সাধিত বিসর্গ, বিশেষ বিসর্গ সন্ধি। কি বলেছিলাম? এই যে বিশেষ নিয়মে সাধিত আর নিপাতনের সিদ্ধ, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই যেগুলো আছে এগুলো আমাদের কি বিশেষ নিয়মে সাধিত। এটা কি বিশেষ নিয়মে সাধিত। এই যে উত্থান, সংস্কার, পরিষ্কার, উত্থাপন, এগুলো বিশেষ নিয়মে। আর এটা আমার কি হচ্ছে? নিপাতনের সিদ্ধ। একাদশ, তস্কর, ষোড়শ, আশ্চর্য, কুলোটা। পরবর্তী প্রশ্ন যায়, না প্রেমিক না বিপ্লবী কাব্যগ্রন্থ কার লেখা? এমন সাহিত্য রিলেটেড দুইটা প্রশ্ন আমাদের আসতে পারে যে আমরা অনেকের নাম কখনো শুনি নাই, তো আমরা বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই রিভিশন দিয়ে যাব পরীক্ষা দেওয়ার আগে। তো না প্রেমিক না বিপ্লবী এটা কে লিখেছেন? নির্মলেন্দু গুণ লিখেছেন। নির্মলেন্দু গুণ। কোনটি নিত্য সমাসের উদাহরণ? নিত্য সমাস কোনটি? অন্যগ্রহ, গরমিল, তেপান্তর, প্রগতি। দেখো প্রগতি এটা আমার কি হচ্ছে? প্রাদি সমাস হয়ে যাচ্ছে, প্রাদি সমাস হয়ে যাচ্ছে। তেপান্তর তিন প্রান্তের সমাহার, তাহলে কি হয়ে যাচ্ছে? দ্বিগু সমাস হয়ে যাচ্ছে। গরমিল মিলের অভাব, অভাব বোঝাতে কি হয়? আমাদের অব্যয়ীভাব সমাস হয়ে যাচ্ছে, অব্যয়ীভাব সমাস হয়ে যাচ্ছে, অব্যয়ীভাব সমাস হয়ে যাচ্ছে, অব্যয়ীভাব হয়ে যাচ্ছে। অন্য গ্রহ এটা আমার কি হচ্ছে? নিত্য সমাস, নিত্য সমাস। দেখো আমরা একটু নিত্য সমাস নিয়ে কথা বলি। নিত্য সমাসে বিগত বছরগুলো থেকে প্রশ্ন এসেছে। দেখো শব্দের শেষে মাত্র থাকলেই কি তা নিত্য সমাস, যেমন নাম মাত্র, দর্শন মাত্র, চাহিবা মাত্র ইত্যাদি। কিন্তু মাথায় রাখতে হবে অতিমাত্র, এই মাত্রাকে অতিক্রান্ত, এই অতিমাত্র আবার কি? অব্যয়ীভাব সমাস। অতিমাত্র অব্যয়ীভাব সমাস। শব্দের শেষে অন্তর থাকলেই নিত্য সমাস। কোনগুলো? গ্রহান্তর, দেশান্তর, যুগান্তর, কালান্তর, গ্রামান্তর, মতান্তর, ভাবান্তর, রূপান্তর, বাক্যান্তর, স্থানান্তর, দ্বীপান্তর, এগুলো কি নিত্য সমাস। বাট একটা আছে তেপান্তর। তেপান্তর আমার কি হচ্ছে? দ্বিগু সমাস। তিন প্রান্তের সমাহার, এখানে অন্তর থাকলেও এটা দ্বিগু সমাস, এটা আমার কি হচ্ছে না? নিত্য সমাস হচ্ছে না। আরো কয়েকটা উদাহরণ আছে যেগুলো বিগত বছর এসেছে, যেমন এই কাল সাপ, কাল সাপ, কাল তুল্য সাপ, এই 92, 2 এবং 90, এই উদাহরণগুলো এসেছে বিগত বছরে। বিরোধ যোজক আছে কোন বাক্যে? বিরোধ প্রকাশিত হচ্ছে কোথায়? আমরা একটু দেখি। সংখ্যাটি 17 কিংবা 18 হবে, এখানে আসলে বিরোধ নাই। লোকটি শিক্ষিত তবে সৎ নয়, যখন বৃষ্টি থামলো তখন সবাই রওনা হলাম, দুবার বলেছি ফলে তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করি। দেখো বিরোধ, লোকটি যেহেতু শিক্ষিত তাহলে সৎ হওয়ার কথা, বাট শিক্ষিত হলেও কি সে সৎ হচ্ছে না, তো স্বাভাবিকভাবে যেটা ঘটার কথা সেটা ঘটছে না, এটা কি হচ্ছে? বিরোধ হচ্ছে। এখানে সঠিক উত্তর কোনটা? 2 নম্বর, লোকটি শিক্ষিত তবে কি সৎ নয়। আমরা এবার একটু যোজক নিয়ে আলোচনা করি। দেখো সাধারণ যোজক কোনগুলা? এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে, যেমন কি রহিম ও করিম এই কাজটি করেছে, জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। এবার কি দেখব? বিকল্প যোজক। এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে কি করে? বিকল্প নির্দেশ করে, যেমন লাল বা নীল কলমটা আনো, চা না হয় কফি খান। বিরোধ যোজক, এ ধরনের যোজক কি করে? বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে, যেমন এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, তাকে আসতে বললাম কি তবু এলো না। ছাত্ররা ক্লাসে আছে, এখানে ক্লাস কোন কারক? কর্ম, অধিকরণ, অপাদান, কোনোটি নাই। দেখো ক্লাসে আছে, এটা কি স্থান? আমরা কি জানি, বারবার পড়েছি আমরা এগুলো। স্থান বোঝাইলে কি হয়? আমাদের অধিকরণ কারক হয়। কি হয়? অধিকরণ কারক হয়। এখন আমরা অধিকরণ কারকের বেশ কিছু বিষয় একটু দেখার চেষ্টা করি। দেখো কালাধিকরণ, যে সময় ক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যদি সময় বোঝায়, সময় বোঝাইলে কি হয়? সময় বোঝাইলেই অধিকরণ কারক হয়। যেমন শরতে শাপলা ফুল ফোটে, কখন ফুটে? একটা নির্দিষ্ট সময় বোঝাইলে, কোনো ক্রিয়া সম্পাদনের সময় বোঝাইলে কি হবে? অধিকরণ কারক হবে। দেখো আধারাধিকরণ, আধারাধিকরণকে আবার 3টা ভাগে ভাগ করা আছে। এই ভাগটা কিন্তু পরীক্ষায় আসে, এই ভাগটা খুব ভালো করে দেখতে হবে। ঐকদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক, এই 3টা বিষয় একটু ভালো করে খেয়াল করতে হবে। এখান থেকে প্রশ্ন এসেছে বিগত বছরে। দেখো ঐকদেশিক, ঐকদেশিক কি? বিশাল স্থানের যে কোনো এক অংশে
একটা বিশাল স্থান, বাট এর কি একটা নির্দিষ্ট অংশে যে ক্রিয়া সংঘটিত হচ্ছে তাকে কি বলা হয়? ঐকদেশিক আধারাধিকরণ বলা হয়। একটা বিশাল স্থান, বাট তার একটা ক্ষুদ্র অংশে কাজটা হচ্ছে। যেমন কি পুকুরে মাছ আছে, আচ্ছা পুরো পুকুর জুড়ে তার মাছ নাই, পুকুরের কি একটা নির্দিষ্ট অংশে মাছ আছে। বনে বাঘ আছে, পুরো বন জুড়েই কি বাঘ? পুরো বন জুড়ে কিন্তু আর বাঘ নেই, বনের একটা নির্দিষ্ট অংশে বাঘ আছে। আকাশে চাঁদ উঠেছে, পুরো আকাশ জুড়ে কি চাঁদ উঠেছে? উঠে নাই, আকাশের কি একটা নির্দিষ্ট অংশে চাঁদ উঠেছে। এবার অভিভাবক কি? উদ্দৃষ্ট বস্তু কি? সমগ্র আধার। আগে দেখেছিলাম কি একটা বিরাট জায়গার একটা ক্ষুদ্র অংশ জুড়ে আছে, আর এখন কি দেখবো যে একটা বিরাট জায়গার পুরোটা জুড়েই আছে। যেমন কি তিলে তৈল আছে, মানে কি পুরো তিলেই কি তৈল আছে। নদীতে পানি আছে, পুরো নদীর কি কোথাও ফাঁকা আছে? সব জায়গায় তো পানি আছে। বৈষয়িক কি? বিশেষ বিষয় বা বিশেষ কোনো বিশেষ বিষয়ে, কোনো বিশেষ বিষয়ে কারো দক্ষতা, যেমন কেউ মনে করো গণিত ভালো পারে, কেউ ইংরেজি ভালো পারে, এই যে কোনো বিষয়ে তার দক্ষতা, এই দক্ষতা কি? বৈষয়িক অধিকরণ। যেমন কি রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধ অপরাজেয়। ভাবাদিকরণ, কোনো ঘটনা ঘটলে অপর একটি ঘটনা ঘটে এবং পূর্বস্থানীয় ঘটনাটি যদি বিশেষ স্থানীয় হয় তবে তাকে কি বলা হয়? ভাবাদিকরণ। ভাবাদিকরণে সবসময় কি সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে কি বলা হয়? ভাবে সপ্তমী। অর্থাৎ একটা ঘটলে একটা অটোমেটিক ঘটে যাবে। যেমন সূর্যোদয়ে পদ্মফুল ফোটে, সূর্য কি নিজের মতো উদিত হয়, আর সূর্য উদয় হলে কি হয়? পদ্মফুল ফোটে। মানে কি একটি ঘটনা ঘটলে অপর একটি ঘটনা ঘটে। এরূপ আরও উদাহরণ কি? সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। পরবর্তী প্রশ্নে যাই আমরা। জন্ম থেকেই জ্বলছি মাগো, এই থেকেই এখানে কি দেখো, এই থেকেই এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা অনেকবার প্র্যাকটিস করিয়েছি। এটা কি ক্রিয়ামূল, প্রত্যয়, নাকি উপসর্গ, নাকি বলক? তখন কি হয়? মানে অতিরিক্ত জোর প্রয়োগ করার জন্য যখন আমরা শব্দের সাথে রস্যই যোগ করছি, এটা কি হবে? বলক। বলক। দেখো বলক নিয়ে আমরা একটু কথা বলি। দেখো যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো হয় সেগুলোকে কি? বলক। যেমন তখনই বা এখনো, সব পদের রস্যই বা ও হলো কি? বলকের উদাহরণ। বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে বলা হয় সলগ্নক পদ, আর যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে কি বলা হয়? অলগ্নক পদ। লগ্নক কোনগুলো বলা হয়? বলক, বিভক্তি, এই জিনিসগুলোকে কিন্তু লগ্নক বলা হয়। দেখো নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? এই যে একটু আগে দেখলাম কিন্তু না কোন উপসর্গ ছিল? না ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কোন উপসর্গ? ফার্সি উপসর্গ। এই যে ফার্সি উপসর্গ কোনটা কোন অর্থে ব্যবহৃত হতে পারে? কোনটা কোন অর্থে ব্যবহৃত হতে পারে? কার বলতে কাজ বোঝায়, যে কারখানা, কারসাজি। দর বলতে অধীন বোঝায়, যেমন দর দালান বিগত বছরগুলোতে এসেছে। না নেতিবাচক, নাচার। নিম অর্ধেক, নিমরাজি। ফি প্রতি, ফি বছর। বদ মন্দ, বদ মেজাজ। বে নেতিবাচক, বেয়াদব, বেহায়া। বেতার। বেতার কি? নয় তার। বেতারে কি তার থাকে? তার নাই। রেডিওতে কি তার নাই? বর বাইরে। বরখাস্ত, শহীদ, বনাম, কম, স্বল্প, কমজোর, এগুলা। অর্পণ শব্দের বিপরীত শব্দ কি? প্রদান, গ্রহিতা, দাতা, গ্রহণ। অর্পণের বিপরীত শব্দ কি? গ্রহণ। অর্পণের বিপরীত শব্দ গ্রহণ। তোষামদ ও রাজনীতির ভাষা গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ আব্দুল হাই, সৈয়দ মুস্তফা আলী, আবুল মনসুর আহমেদ, মোহাম্মদ সদিল্লাহ। কে লিখেছেন? মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন তোষামদ ও রাজনীতির ভাষায়। এখন আমরা সেট 2-এ যাব। সেট 2-এর যে প্রশ্নগুলো ছিল এখন আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথম বলা হয়েছে রাজবন্দির জবানবন্দি কে রচনা করেন? রাজবন্দির জবানবন্দি এটা কে লিখেছিলেন? সুকান্ত ভট্টাচার্য, আবুল ফজল, আবুল হোসেন, কাজী নজরুল ইসলাম। রাজবন্দির জবানবন্দি কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম। কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বেশ কিছু লেখা সম্পর্কে আমরা একটু দেখি। দেখো তার উপন্যাসের মধ্যে কি আছে? বাঁধনহারা। এই বাঁধনহারা কি? তার প্রথম উপন্যাস এবং প্রথম পত্র উপন্যাস। এর পাশাপাশি তিনি কি মৃত্যুক্ষুধা, কুহেলিকা, ওইটা উপন্যাসও লিখেছে। টোটাল উপন্যাস তাহলে কয়টা হলো? 3টা। কুহেলিকা, মৃত্যুক্ষুধা আর কি বাঁধনহারা। এর মধ্যে বাঁধনহারা কি? তার প্রথম উপন্যাস। এবার গল্পগ্রন্থে যায়। ব্যথার দান। ব্যথার দান কি? তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। এর বাইরে আছে রিক্তের বেদন, শিউলি মালা। নাটকের মধ্যে কি আছে? ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা ইত্যাদি। প্রবন্ধ গ্রন্থের মধ্যে কি আছে? যোগবাণী। যোগবাণীটা কি? তার প্রথম প্রবন্ধ গ্রন্থ। এর পাশাপাশি আছে দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, জৈবনের গান ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ। কাব্যগ্রন্থের মধ্যে আছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে কিন্তু তোমাদের যে বিদ্রোহী কবিতা আছে এটা নেওয়া হয়েছে। আর অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ আর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। আর এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস, শেষ কবিতা মহরম। এর বাইরে তার কাব্যগ্রন্থগুলো কি কি আছে? বিষের বাসী, ভাঙার গান, সাম্যবাদী ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, ইসলামী রেনেসার কবি বলা হয় কাকে? আহসান হাবিব, আল মাহমুদ, কায়কবাদ, ফররুক আহমেদ। ইসলামী রেনেসার কবি বলা হয় ফররুক আহমেদকে। কাকে বলা হয়? ফররুক আহমদ।
জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক কোন আন্দোলনের কাণ্ডারি ছিলেন? জীবন ও বৃক্ষের লেখক ছিলেন কি? মোতাহের হোসেন। মোতাহের বানানটা একটু খেয়াল করবা। উনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বন্দির মুক্ত আন্দোলন, ভাষা আন্দোলন, বুদ্ধির মুক্ত আন্দোলন, স্বাধীনতা আন্দোলন। কিসের? বুদ্ধির মুক্তি আন্দোলন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতা সম্পর্কে চিত্ররূপময় শব্দটি ব্যবহার করেছেন বা কথাটি ব্যবহার করেছেন? কার সাথে? সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিহারীলাল চক্রবর্তী। কাকে বলেছেন? জীবনানন্দ দাশ। নিচের কোনটি অলংকার আবেগ? যাকগে ওসব কথা থাক, আহ কি সুন্দর চমৎকার দৃশ্য, আহ কি চমৎকার দৃশ্য, বা চমৎকার লিখেছো, আহা বেচারার এত কষ্ট। এর মধ্যে অলংকার আবেগ আছে কোনটা? যাকগে ওসব কথা থাক। আমরা একটু আবেগ দেখি। দেখো, সম্বোধন আবেগ কোনটা? এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন কি, হে বন্ধু, তোমাকে অভিনন্দন। তোমাদের একটা এসএসসিতে বারবার আসতো, হে বন্ধু বিদায়। পাশাপাশি কি, ওগো তোরা জয়ধ্বনি কর। অলংকার আবেগ এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসাবে ব্যবহৃত হয়। যেমন কি, দূর এ কথা কি বলতে আছে, যাকগে সব কথা থাক। এটা হচ্ছে কি অলংকার আবেগ। তস্কর ও নিন্দুক শব্দগুলোর বিপরীত শব্দ কোনগুলো? কঠিন নির্দয়, সাধু স্থাবক, কপটতা বিষাদ, ডাকাত অহংকারী। দেখো, তস্কর চোর, আর এর বিপরীত শব্দ অবশ্যই কি হবে? সাধু। নিন্দুকের বিপরীত শব্দ কি? স্থাবক। তাহলে উত্তর কোনটা হচ্ছে? বি। মাসি পিসির জীবনী শক্তি কেন ফুরিয়ে এসেছে? দুর্ভিক্ষে, মরণ ঠেকাতে, অভাব অনটনে, আল্লাহ থেকে বাঁচাতে গেলে। কি আছে বইয়ের লাইন কিন্তু ডিরেক্ট বলা আছে কি, মরণ ঠেকাতে ফুরিয়ে এসেছে কি জীবনী শক্তি। 18 বছর বয়স কবিতাটি প্রকাশিত হয় কবে? 48-এ, 49-এ, 50-এ, 1948, 1958-তে। কত? 1948-এ প্রকাশিত হয়। কবে প্রকাশিত হয়? 1948 সালে। 1948 সালে প্রকাশিত হয়। এটা কোন ছন্দে রচিত? কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে। মোহাম্মদনগর গ্রামের কয় গ্রাম পর নতুন এক পীর সাহেব এসেছেন? 3, 4, 5, 6। কয় গ্রাম পর? 3 গ্রাম পর। কয় গ্রাম পর? 3 গ্রাম পর। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আওয়ালপুর ও মোহাম্মদনগরের মাঝখানে কি গাছ পড়ে আছে? তেঁতুল গাছ, বট গাছ, গাব গাছ, ছাতিম গাছ। কোন গাছ পড়ে আছে? তেঁতুল গাছ। কোন গাছ? তেঁতুল গাছ। মহাফলার উচ্চারণে পরিবর্তন হয়নি কোনটিতে? পরিবর্তন কখন হবে না? মহাফলা যখন কি শব্দের প্রথমে যেখানে থাকবে, শব্দের প্রথমে থাকলে কি, শব্দের প্রথমে থাকলে কোনো পরিবর্তন হয় না, মানে কি অনুচ্চারিত থাকে। শব্দের প্রথমে থাকলে কি অনুচ্চারিত। অনুচ্চারিত। এখন অনুচ্চারিত কোথায় আছে? স্মরণীয়। এই যে স্মরণীয় প্রথম আছে, স্মরণীয়। এখানে কি মহাফলার কোনো উচ্চারিত হচ্ছে না, উচ্চারণ হচ্ছে না। বাকিগুলোতে ফলা থাকার কারণে কি দ্বিতীয় উচ্চারণ হচ্ছে। যেমন আত্মা, জন্ম, আত্মহত্যা, এই 3টা উচ্চারণ হচ্ছে। অপরিচিতা গল্পে রসবোধ সম্পন্ন চরিত্র, মানে রসিক চরিত্রকে, যে রসিক চরিত্র কে ছিল? হরিশ, বিনু দাদা, কল্যাণী, শম্ভুনাথ বাবু। কি ছিল? এই হরিশকে বলা হয়েছে কি রসবোধ সম্পন্ন চরিত্র। কি ছিল? হরিশ ছিল রসবোধ সম্পন্ন চরিত্র, খুব রসিক মানুষ ছিল। কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ ছিল? শান্তিনিকেতনে, জোড়াসাঁকোয়, শাহজাদপুর, শিলাইদহ। এটা কিন্তু আমরা মাত্র দেখলাম। কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালে। কুষ্টিয়ার শিলাইদহে তিনি যখন বসবাস করতেছিলেন তখনই কি ছিল? তার সাহিত্য রচনার শ্রেষ্ঠ যুগ ছিল। যেমন কি রবীন্দ্রনাথ যখন কি পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করতেছিল, তখন কি ছিল? তার সাহিত্য রচনার শ্রেষ্ঠ কাল ছিল। কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস? খোয়ারি উপন্যাস না, দোজখের ও দুধ ভাতে উৎপাত, এগুলো কোনোটাই তার উপন্যাস না। উপন্যাস কোনটা? চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই কি তার উপন্যাস। দেখো, তার 5টি গল্পগ্রন্থে সংকলিত হয়েছে 28টি গল্প। এছাড়া আছে কি 2টা উপন্যাস, একটি প্রবন্ধ সংকলন। এর গল্পগ্রন্থগুলোর নাম কি? অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। তার রচিত উপন্যাস 2টি কি? চিলেকোঠার সেপাই আর কি খোয়াব নামা। চিলেকোঠার সেপাই ও খোয়াব নামা। জিলাপি কোন ভাষা থেকে আগত? ফরাসি, আরবি, ওলন্দাজ, হিন্দি। কোন ভাষা থেকে? হিন্দি ভাষা থেকে। কোন ভাষার শব্দ? এই টাইপের প্রশ্ন রাবিতে আসবে। কোন ভাষার শব্দ? এক্ষেত্রে তোমাদের অবশ্যই রাবির প্রশ্ন ব্যাংক, বিসিএস এর রিসেন্ট প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে। কোন ভাষার শব্দ? এই টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে। তাজা, তাজা প্রাণ। তাজা এখানে কোন ধরনের বিশেষণ? রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, নির্দিষ্টতাবাচক। তাজা তাজা মাছ। তাজা তাজা কি এখানে? অবস্থাবাচক। কি বিশেষণ? তাজা তাজা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। দেখো, বিশেষণের প্রকারভেদগুলো আমরা একটু দেখি। দেখো, বর্ণ কি? যখন কোনো কিছুকে রং নির্দেশ করা হয়, কোনো কি রং নির্দেশ করা হইলে কি বর্ণবাচক বিশেষণ। আর গুণবাচক কোনটা?
গুণ বা বৈশিষ্ট্য বোঝালে। অবস্থাবাচক কি, যে বিশেষণ দিয়ে কি হয় অবস্থা বোঝানো হয় তাকে কি বলা হয় অবস্থাবাচক বিশেষ্য। ক্রমবাচক কি, যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা মানে 1 2 3 4 এগুলো বোঝায়। পূরণবাচক কোনটা, পূরণ সংখ্যা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এই জিনিসগুলো বোঝাইতো যেটা দিয়ে। পরিমাণবাচক পরিমাণ বা আয়তন, পরিমাণ বা আয়তন বোঝানো হয়। উপাদানবাচক, উপাদানবাচক কি উপাদান নির্দেশ করে, উপাদান নির্দেশ করে। প্রশ্নবাচক প্রশ্নবাচকতা নির্দেশিত হয়। আর নির্দিষ্টতা কি বিশেষভাবে নির্দিষ্ট করা হয়। যুগবাণী কোন ধরনের সাহিত্যকর্ম, পত্রিকা, কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ। যুগবাণী কি, তার একটা প্রবন্ধ গ্রন্থ। যুগবাণী প্রবন্ধ গ্রন্থ, এই যে দেখলাম আমরা একটু আগে প্রবন্ধ গ্রন্থ। যুগবাণী কি কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ গ্রন্থ। বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘরে ঢাকা কার প্রসঙ্গে বলা হয়েছে, মজিদ, খালেক ব্যাপারী, তাহের কাদের আকাশ। দেখো তাহের কাদেরের বাবা মা যখন ঝগড়া করতে তখন তাহের কাদের চুপচাপ থাকতো, কারণ কি তারা আর কিছু জমি জায়গা আছে, অযথা ঝামেলা করার দরকার নেই তার সাথে, এই জন্য তারা কি চুপচাপ থাকতো। তাহের আর কাদের, কার কথা বলা হয়েছে তাহের আর কাদের। রক্তকমল শব্দটি কোন সমাস, সাধারণ কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়। কোন কর্মধারায়, এটা হচ্ছে উপমিত কর্মধারায়। আমরা একটু উপমান আর উপমিতটা একবার দেখি। দেখো উপমানটা আমরা প্রথমে আলোচনা করব। উপমান দেখো, উপমানের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি তুলনাটি কি হবে সত্য হবে। আর সমস্ত পদে কি হবে বিশেষ্য প্লাস বিশেষণ থাকবে, বিশেষ্য প্লাস বিশেষণ থাকবে। সাধারণ গুণের উল্লেখ থাকবে, সাধারণ গুণের উল্লেখ থাকবে। ব্যাস বাক্যের মাঝে কি ন্যায় বা মতো বসবে। একটা উদাহরণ আমরা দেখি, যেমন তুষার ধবল। তুষার মানে কি বরফ, আর ধবল মানে কি সাদা। শীতকালে ইউরোপে যে তুষারপাত হয় এই তুষারপাতের রং কি সাদা, সুতরাং কি তুষার ধবল এটা কি সত্য শব্দ। আর এখানে তুষার বিশেষ্য আর ধবল কি বিশেষণ, এটাও ক্রাইটেরিয়া মিলছে। দুইটা ক্রাইটেরিয়া বলছিলাম, তুলনা সত্য সত্য হয়েছে, এদিকে বিশেষ্য বিশেষণ হয়েছে। এবার কি দেখবো সাধারণ গুণের বিষয়টা দেখবো। দেখো তুষারের সাধারণ গুণই হলো কি ইহা ধবল বা সাদা, সুতরাং তুষার ধবল এটা কি উপমান কর্মধারায় সমাস এবং এর ব্যাসবাক্য কি তুষারের ন্যায় ধবল। এরকম আর বেশ কিছু উদাহরণ আমরা দেখি, যেমন ভ্রমর কৃষ্ণ, যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ, কৃষ্ণ অর্থ কি কালো। মিশ কালো, মিশির ন্যায় কালো, মিশি অর্থ কি কয়লা, কয়লা তো কালোই। অরুণ রাঙা, অরুণ কি সূর্য, সূর্য তো রাঙাই। ঘনশ্যাম, ঘনের মতো শ্যাম, ঘন অর্থ কি মেঘ। এবার আমরা দেখবো কি উপমিত, উপমিত কি উপমানের উল্টোটাই হচ্ছে। এখানে কি তুলনা মিথ্যা হবে, আর সমস্ত পদে কি বিশেষ্য প্লাস বিশেষ্য থাকবে। ওখানে আমরা কি দেখেছিলাম বিশেষ্য প্লাস বিশেষণ, কিন্তু এখানে দুইটাই বিশেষ্য। দূরের বস্তুর সঙ্গে কাছের বস্তুর তুলনা হবে, ব্যাস বাক্যের মাঝ শেষে ন্যায় বা মতো হবে। যেমন কি পুরুষ সিংহ, পুরুষ মানুষ কি কখনো সিংহ হয় না, আবার সিংহ কখনো কি হইতে পারে না পুরুষ হয় না। একটি কি একটি মিথ্যা বা অবাস্তব তুলনা। আবার পুরুষ শব্দটি এবং সিংহ শব্দটি কি নাউন, সুতরাং উপমিত কর্মধারায় সমাসে। যে অধর পল্লব, অধর কি ঠোঁট, ঠোঁট কখনো পাতার মতো হয় হয় না। কর পল্লব, কর কখনো হাত পল্লবের মতো হয় হয় না। পদ্ম আঁকি, আঁকি কখনো পদ্মের মতো হয় না। চরণ কমল, চরণ মানে কি পা, বাহু কখনো কি লতার মতো হয় না। কার মাথার পাতা, কার মাথায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে। বৈদ্যের, কানাই বাবুর, ওসমানের, পেয়াদার। কার ছিল বৈদ্যের, কোথায় আছে এটা মাসি পিসি, কোথা থেকে নেওয়া হয়েছে মাসি পিসি। পরবর্তী প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কার উক্তি। জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, ভরতচন্দ্র বা ভারতচন্দ্র রায় গুণাকার। কে বলেছেন ভারতচন্দ্র রায় গুণাকার। কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি, সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসবে রাবিতে। সমার্থক শব্দ অবশ্যই আমাদেরকে পরীক্ষার আগে দেখে যাইতে হবে। দয়া, কিপ্টে, লোকবার্তা, তরবারি কি। কৃপাণ শব্দের সমার্থক শব্দ কি তরবারি, সমার্থক শব্দ তরবারি। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা, রোমান্স ধর্মী, ইতিহাস নির্ভর, রাজনৈতিক, রোমান্টিক। কি একটি ইতিহাস নির্ভর রচনা, ইতিহাস নির্ভর কবিতা। এটা কোন ছন্দে রচিত হয়েছে, এটা আমাদের কি হয়েছে গদ্য ছন্দে রচিত হয়েছে। কোন ছন্দে, গদ্য ছন্দে। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয়, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তির ইতি সিদ্ধতা। কি বলা হয় বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয় আসক্তি। এক বাক্যের যে এক পদ শোনার পরে অন্য পদ শোনার যে আকাঙ্ক্ষা, সেটাকে আগ্রহ, সেটাকে কি বলা হয় আকাঙ্ক্ষা। যোগ্যতা কি বাক্যের গুণগুলো ঠিকঠাক থাকতে হবে। এখানে আমি কি করতে পারবো না, উপমার ভুল প্রয়োগ করতে পারবো না, প্রবাদে ভুল করতে পারবো না, বাহুল্য ব্যবহার করা, বাহুল্যর প্রয়োগ হবে না, এগুলো কি যোগ্যতা। আর আসক্তি কি সুশৃঙ্খল পদবিন্যাস। পরবর্তী, মেয়াদ কোন ভাষা থেকে আগত শব্দ, সংস্কৃত, ফার্সি, তুর্কি, আরবি। মেয়াদ কোন ভাষার শব্দ, মেয়াদ আরবি ভাষার শব্দ, আরবি ভাষার শব্দ। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়, ঘসেটি বেগমের বাড়ি, নবাবের দরবার, মীর জাফরের আবাস, লুৎফুন্নেসার কোখো। কি হবে নবাবের দরবার, কোথায় হবে নবাবের দরবার। 18 বছর বয়সে নেই ভয়, এর পরের লাইন কি, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এ বয়সে নেই কোনো সংশয়। 18 বছর বয়সে নেই ভয়,
পদাঘাতে ভাঙতে চাই কি? পাথর বাধা। এই যে 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা। পরীক্ষায় খেয়াল করবা যে পরের চরণ বলেছে কি আগের চরণ বলেছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। পরবর্তী প্রশ্নে যাই। পাবলিক সেক্টরের সঠিক পরিভাষা কি? জনসাধারণ খাত, জনগণের খাত, সাধারণ খাত, সরকারি খাত। কি হবে? সরকারি খাত। তো এই ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনাল রিভিশন ক্লাসের গুরুত্বপূর্ণ তথ্যাবলী। আশা করি এই বিষয়গুলো তোমরা যদি একটু ভালো করে রিভিশন দিয়ে যাও। এর পাশাপাশি আরও একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে প্রতিটি গল্প কবিতা কোন প্রবন্ধ গ্রন্থ বা গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোন ছন্দে রচিত, এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। এটা অবশ্যই পড়ে যেতে হবে। তো সবার জন্য শুভকামনা। আশা করি সবার পরীক্ষা খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম সবাইকে।